ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে নদীর বহন কার্য। আগের দিন আমরা নদীর ক্ষয় কার্য সম্পর্কে জেনেছি, আজকে আমরা বহন কার্য সম্পর্কে জানবো। বহন কার্য মেনলি হয় আমাদের যে আগের দিন আমরা ক্ষয় কার্য পড়েছি 5 প্রকারের হয়, বহন কার্য হয় মেনলি 4 প্রকারের। 4 প্রকার কি কি? 4 প্রকার, একটা হচ্ছে কি লম্ফদান প্রক্রিয়া, একটা হচ্ছে আকর্ষণ বল প্রক্রিয়া, একটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া এবং আরেকটা হয় দ্রবণ প্রক্রিয়া। ঠিক আছে, এটা আমি ছবিটা আঁকিনি। দ্রবণ প্রক্রিয়া প্রক্রিয়া এটা হয় 5টি, এটা হয় 4 প্রকার। এটা 5টি লিখো না, 5 প্রকার, আর এটা হয় 4 প্রকার। ঠিক আছে, 4 প্রকার। কি কি বললাম? লম্ফদান প্রক্রিয়া, আকর্ষণ বল প্রক্রিয়া, একটা হয় ভাসমান প্রক্রিয়া, একটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। এখন লম্ফদান প্রক্রিয়াটা কি? লম্ফদান প্রক্রিয়া হচ্ছে আমি যে এই যে বডিটা টোটালটা এঁকেছি, এটা হচ্ছে ধরো নদীগর্ভ। ঠিক আছে, নদীগর্ভে নদীর জলটা কি হচ্ছে, এদিক থেকে ফ্লো হচ্ছে, অর্থাৎ ওয়েস্ট থেকে ইস্টের দিকে ফ্লো হচ্ছে, পশ্চিম থেকে পূর্বের দিকে আমাদের নদীর জলটা যাচ্ছে। নদীর তলদেশে যে বৃহৎ শিলাগুলো থাকে সেগুলো কি হয়, জলপ্রবাহজনিত ক্ষয়ের কারণে বা জলপ্রবাহের যে টান তার জন্য কি হয়, এখান থেকে লাফিয়ে লাফিয়ে শিলাগুলো যায়। এই শিলাটা প্রথমে এখানে ছিল, পরে আবার এখানে স্থানান্তরিত হয়, এই তখন আবার এখানে হয়, এই জায়গাটা তখন অন্য কোনো শিলা এসে নেয়। এইভাবে কি হয়, লম্ফদান প্রক্রিয়া, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে চলে। ঠিক আছে, নেক্সট যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আকর্ষণ বল প্রক্রিয়া। আকর্ষণ বল প্রক্রিয়া মেইনলি কাজ করা হচ্ছে আমাদের জলপ্রবাহের বেগের উপর নির্ভর করে। সবকটা প্রক্রিয়া দেখবে জলপ্রবাহের বেগের উপর নির্ভর করেই হয়, কিন্তু এখানে কি হয়, জলপ্রবাহের যে বেগ, অর্থাৎ বলি না আমরা যে এই নদী যখন আমরা চান করতে নামি মাঝে মাঝে, তখন বলি না যে নদীর যে জলের যে টান এখানে অনেক বেশি, এখানে অনেক কম, আমরা বলি অনেক সময়। তো এই যে আকর্ষণ বল, যে নদীর যে আকর্ষণ বল রয়েছে, সেই আকর্ষণ বলের কারণে এখানে নদীর তলদেশে যে নুড়ি কাঁকড় বা বালিগুলো থাকে বা ছোট ছোট যে শিলা টুকরোগুলো থাকে, সেগুলো কি হয়, সেগুলো আকর্ষণ বলের কারণে কি হয়, সেগুলো ভেসে 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 তলদেশকে ঘুষতে 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 যায়। ঠিক আছে, ভাসমান প্রক্রিয়া কি হয়? ভাসমান প্রক্রিয়া হচ্ছে নদীর জলের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে বালিকণা থাকে বা কাঁকড়ের কণা থাকে বা ছোট্ট ছোট্ট যে শিলাখণ্ড থাকে, যেমন কাঁকড় দেখেছো মোটামুটি 1 সেন্টিমিটার ব্যাসের বা 2 সেন্টিমিটার ব্যাসের যে সমস্ত কণাগুলো থাকে পাথরের, সেই কণাগুলো কি হয়, নদীর জলের সঙ্গে ভাসতে 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 এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু প্রবাহিত হয়। একে আমরা বলি ভাসমান প্রক্রিয়া। ঠিক আছে, আমি আবার বলছি, লম্ফদান প্রক্রিয়া হচ্ছে যেখানে বড় বড় শিলাখণ্ড এক স্থান থেকে অন্য স্থানে জলপ্রবাহের যে প্রেসার তার কারণে লাফিয়ে লাফিয়ে চলে, একে বলা হয় লম্ফদান প্রক্রিয়া। 2 নম্বর যখন শিলাখণ্ডগুলি, মানে বড় বড় শিলাখণ্ড এখানেও তাই, আকর্ষণ বলও তাই, শিলাখণ্ডগুলি কি করে, যখন প্রবাহিত হয় জলপ্রবাহের সঙ্গে, তখন একে অপরের সঙ্গে সংযুক্তি বল দ্বারা বা জলপ্রবাহের জনিত আকর্ষণের কারণে একে অপরকে, মানে জলপ্রবাহের আকর্ষণের ফলে সমস্ত শিলাখণ্ডগুলি কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হতে থাকে। 3 নম্বর ভাসমান প্রক্রিয়া, যেখানে জলের মধ্যে যে সূক্ষ্ম যে বালিকণা বা কাঁকর কণা রয়েছে, সেই কণাগুলি যখন কি হয়, সেই কণাগুলি ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে, যে ধীরে ধীরে নয়, জলপ্রবাহের সঙ্গেই এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, তাকে বলা হয় ভাসমান প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়া হচ্ছে দীর্ঘদিন ধরে জলের মধ্যে আরো ক্ষুদ্র কণা, মানে এর থেকেও ক্ষুদ্র কণা, ডট জাস্ট এরকম হয়তো 0.1 মিনিট বা 0.06 মিলিমিটারের আর কি, মানে মিলিমিটার, মিলিমিটার মাপের যে সমস্ত কণা রয়েছে, সেগুলো দেখা যায় কি, যে জলের প্রবাহের সঙ্গে সঙ্গে সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, ওকে বলা হয় দ্রবণ প্রক্রিয়া। অর্থাৎ জলের মধ্যে যে প্রক্রিয়ায়, আমাদের যে সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা যে ডুবে রয়েছে, তাকে বলা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। ক্লিয়ার হলো? বেশ, এরপর সঞ্চয় হয়, নদীর যে সঞ্চয়,
সেই সঞ্চয়কে প্রধানত আমরা দুটো ক্যাটাগরিতে এখন ভাগ করব। পরে কি কি সঞ্চয় এত ভূমিরূপ হয় সেগুলো আমরা পরে পড়বো। এখন সঞ্চয়কে আমরা দুভাগে ভাগ করব। সঞ্চয়টি কি? সঞ্চয়কে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে কি অধিলেপন, আর একটা হচ্ছে অধঃপাতন। ঠিক আছে, একটা হচ্ছে অধিলেপন, একটা হচ্ছে অধঃপাতন। অধিলেপন জিনিসটা কি? অধিলেপন জিনিসটা হচ্ছে যখন যে নদী গর্ভের মধ্যে যে বড় বড় বোল্ডার, যে শিলাখণ্ডগুলি থাকে, জলের যখন প্রেসার কমে যায় বা জলপ্রবাহের যে বেগ সেটা যখন কমে যায়, তখন নদীর যে পাড় থাকে সেই পাড় বরাবর এসে শিলাখণ্ডগুলি কি হয়? জমা হতে থাকে। এই যে বড় বড় শিলাখণ্ডে যে জমা হতে থাকলো, একে বলা হয় হচ্ছে কি অধিলেপন। অধিলেপন। আর জলপ্রবাহ যখন আরো আরো যখন কমে যায়, ঠিক আছে, জলপ্রবাহ যখন আরো কমে যায়, তখন কি হয়? নদী গর্ভের যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা থাকে বা ছোট ছোট যে শিলাখণ্ডগুলি থাকে, সেইগুলো যখন জমা হয়, সেগুলো যখন নদী গর্ভে জমা হয়, তাকে বলা হয় হচ্ছে অধঃপাতন। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? যদি কারো কোনো অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানিও। বেশ, এই গেল হচ্ছে আমাদের নদীর ক্ষয় কার্য, বহন কার্য এবং যে সঞ্চয় কিভাবে হয়। দুভাবে সঞ্চয় হয়, অধিলেপন এবং অধঃপাতন। খুব কম জায়গায় এটা পাবে এই জিনিসটা। ঠিক আছে, এই যে সঞ্চয়, এটা খুব কম জায়গায় পাবে। বেশ, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নদীর। আগের দিন আমি ভিডিওর সঙ্গে করেছিলাম ক্যানিয়ন এবং গিরিখাত। সেই ভিডিওটা দেখছি কোনো কারণে টেকনিক্যাল ইস্যুর জন্য সাউন্ডটা রেকর্ড হয়নি। তো আজকে তার পরবর্তী, আশা করছি আজকে রেকর্ড হচ্ছে। আজকে তার পরবর্তী যে পার্ট, মানে ক্যানিয়ন এবং গিরিখাত সম্পর্কে আমি একটু ডিটেলসে জানবো। তো প্রথমে বলি ক্যানিয়ন কি। প্রথম স্পেনিশ শব্দ ক্যানন, CANON, CANON। এই ক্যানন শব্দের অর্থ হচ্ছে নল। ঠিক আছে, নল, যেমন ধরো নল হয়, ঠিক আছে, এরকম পাইপ বা নল যাকে আমরা বলি। বেশ, এখন এই যে যে ক্যানিয়ন, এটা হচ্ছে ক্যানিয়ন, এটা হচ্ছে গিরিখাত। ঠিক আছে, এটা হচ্ছে গিরিখাত। একটা হচ্ছে ক্যানিয়ন, একটা হচ্ছে গিরিখাত। এখন যে ক্যানিয়ন যেটা রয়েছে, ক্যানিয়ন দেখতে কেমন হয় না ইংরেজির আই অক্ষরের মতন। আই কেমন দেখতে হয়? আই। আর গিরিখাত দেখতে হয় ভি অক্ষরের মতন। একটু সোজা একদম নেমে গেছে আয়ের মতন। ঠিক আছে, সোজা যে নেমে গেছে আয়ের মতন। গিরিখাত কেমন দেখতে হচ্ছে? ভি আকৃতির। বেশ, এখন এই ক্যানিয়ন নদীর যে আমরা উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি পড়েছি, সেই উচ্চগতিতে হচ্ছে আমার ক্যানিয়ন এবং গিরিখাত কিন্তু দুই দেখা যায়। ঠিক আছে, মধ্যগতিতে আমার শুধুমাত্র গিরিখাত দেখা যায়, ক্যানিয়ন সেইভাবে দেখা যায় না, নিম্নগতিতে দেখাই যায় না। বেশ, তার কারণ কি? উচ্চ গতিতে নদীর যে জল প্রবাহের বেগ সেটা অত্যন্ত বেশি থাকে, তার কারণে নদীর যে নিম্ন ক্ষয় করার ক্ষমতা সেটা অত্যন্ত বেশি হয়। পার্শ্ব ক্ষয় করে না নয়, পার্শ্ব করে, কিন্তু নিম্ন ক্ষয় করা এখানে প্রাধান্য বেশি নিম্ন ক্ষয়ের। ঠিক আছে, উচ্চ গতিতে। মধ্য গতিতে কি হয়? যে আমাদের যে উচ্চ পার্শ্ব ক্ষয় এবং নিম্ন ক্ষয় দুটোই প্রায় সমান হারে বা ব্যালেন্সের সঙ্গে সঙ্গে চলে। তার জন্য ওখানে কি হয়? ওখানে গিরিখাতটা দেখা যায়, ক্যানিয়ন সেইভাবে দেখা যায় না। ক্যানিয়ন ওখানে অতটা মধ্যগতিতে লক্ষ্য করা যায় না। একমাত্র শুষ্ক অঞ্চলে যেখানে আমাদের কি হয়, যেখানে বৃষ্টিপাত কম, যেখানে 75 সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাত, সেই 75 সেন্টিমিটার বৃষ্টিপাতের যেখানে এরিয়া, সেখানে শুষ্ক অঞ্চলে আমাদের ক্যানিয়ন দেখা যায়। ক্যানিয়ন দেখা যায় হচ্ছে শুষ্ক অঞ্চলে, আর গিরিখাত দেখা যায় হচ্ছে আর্দ্র অঞ্চলে। এটা হচ্ছে আর্দ্র অঞ্চল, আর এটা শুষ্ক অঞ্চল। এখন আমি কেন শুষ্ক বললাম, কেন আর্দ্র বললাম? আর্দ্র কারণ হচ্ছে, ধরো এখানে গিরিখাতটা সৃষ্টি হয়েছে, তো এবারে ধরো এখানে আকাশে মেঘ আছে, ঠিক আছে, এখানে ধরো বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 200 থেকে 250 সেন্টিমিটার তার বেশি। এখানে যখন বৃষ্টিপাতের জল যখন পড়ছে, দেখবে আমরা যখন কোনো গ্রাম বা শহরের পাশ দিয়ে, বা আমাদের কোনো গ্রাম বা শহরের পাশ দিয়ে যখন কোনো নদী প্রবাহিত হয়, সেই
যে গ্রাম বা শহরের যে জলের যে ঢালটা, জল নিকাশনের যে ঢালটা, সেটা সবসময় নদীর দিকে হয়। তাহলে ঠিক সেরকম ধরো এখানে যে জল বৃষ্টিপাতটা পড়ছে, সেই বৃষ্টির জলটা কোথায় এসে নামছে? নদীতে এসে নামছে। তার জন্য এই যে নদীর যে পাড়, সেটাকে নদীর পাড়টা কি হচ্ছে? ক্ষয়ে যাচ্ছে। এই জন্য আস্তে আস্তে এটা কি হয়? ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে। ঠিক আছে, এটা হচ্ছে গিরিখাত। ক্যানিয়নে কি হয়? শুষ্ক অঞ্চল, যেখানে বার্ষিক বৃষ্টিপাত কি হয় 75 সেন্টিমিটারও কম, অতএব খুবই কম। হ্যাঁ, যেখানে কি হয় নদীর এই যে পাড়ের যে এখানে যে ক্ষয় হলো, এইখানে কিন্তু পাড়ের সেরকম ভাবে কোনো ক্ষয় করতে পারে না। ঠিক আছে, তাই কি হয় নদীর যে শিলা বা নদীর যে জল, সেটা একদম দুই পাড়কে সমান ভাবে কেটে 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 তার প্রবাহ বজায় রাখে। তার জন্য আয় আকৃতির ভূমিরূপের সৃষ্টি হয়। ঠিক আছে, একে আমরা বলছি ক্যানিয়ন। বেশ, ঠিক আছে, এইবারে বলি ক্যানিয়ন এবং গিরিখাত দুটোর মধ্যে যদি বলা হয় যে আমাদের পৃথিবীর সবচেয়ে গভীরতম গিরিখাতের নাম কি, তাহলে হবে আমাদের, আমি এখানে লিখে দিচ্ছি, নেপালের কালীগণ্ডক বলে একটা নদী আছে, বা কালী নদী নামেও পরিচিত। সেখানকার অন্ধা গলছি গিরিখাত। ঠিক আছে, নেপালের অন্ধাগলচি গিরিখাত, এটা হচ্ছে বৃহত্তম বা গভীরতম, ডিপেস্ট। ঠিক আছে, আর যদি বলা হয় যে লংগেস্ট অর্থাৎ দীর্ঘতম যে গিরিখাত, তার নাম কি? চীনের যে ইয়াংসিকিয়াং নদী রয়েছে, সেই ইয়াংসিকিয়াং নদীর ইচাং গিরিখাত, চীনের ইয়াংসিকিয়াং নদীর ইচাং গিরিখাত, এটা হচ্ছে আমাদের পৃথিবীর লংগেস্ট গিরিখাত। ঠিক আছে, বেশ, এটা হচ্ছে লংগেস্ট। এখন যদি বলা হয় ক্যানিয়ন, ক্যানিয়নের মধ্যে সব থেকে ডিপেস্ট বা সব থেকে গভীরতম ক্যানিয়নের নাম কি? তাহলে চীনেরই একটা নদী হচ্ছে ইয়াংলু সাংপো, নদীর নামটা আমি লিখে দিচ্ছি এখানে, ইয়াংলু সাংপো নদীর সাংপো ক্যানিয়ন, জানি না আমার ভয়েসটা কেমন আসছে, আজকে ঠান্ডা লেগেছে যেহেতু। বেশ, চীনের ইয়াংলু সাংপো নদীর সাংপো ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। আর যদি বলা হয় পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়নের নাম কি? দীর্ঘতম ক্যানিয়নের নাম হচ্ছে তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রের, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এই গেল আমার দীর্ঘতম, এটা হচ্ছে গভীরতম, আর এটা হচ্ছে দীর্ঘতম। ঠিক আছে, এটা গেল গভীরতম, একটা হচ্ছে দীর্ঘতম। বেশ, এই টোটাল গেল আমার গিরিখাত এবং ক্যানিয়ন সম্পর্কে ধারণা। বাকি তোমাদের যে টেক্সট বুক রয়েছে, টেক্সট বুক থেকে বাকি কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নাও। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাও। আজকের মতন এখানেই থাক, ধন্যবাদ।